আচ্ছা, আমাদের প্রতিদিনের ইমেল ইনবক্সের দিকে তাকালে খুব সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর একটা প্রযুক্তির দেখা মেলে স্প্যাম ফিল্টার। হ্যাঁ, প্রতিদিনের অতি পরিচিত একটা বিষয়। একদম। এই ফিল্টারের কাজই হল অপ্রয়োজনীয়, বিরক্তিকর বা ধরুন ক্ষতিকর ইমেলগুলোকে মূল ইনবক্সে পৌঁছানোর আগেই নীরবে সরিয়ে দেওয়া। আমরা টেরও পাই না। ঠিক তাই। প্রতিদিন হয়তো হাজার হাজার স্প্যাম ইমেল ব্লক হয়ে যাচ্ছে, যার কোনো খবরই আমাদের কাছে পৌঁছায় না। ইনবক্সে শুধু সেটুকুই ভেসে ওঠে যাকে ওই ফিল্টার অ্যালগোরিদম জরুরি বা প্রাসঙ্গিক বলে মনে করে। মানে আমাদের মনোযোগ শুধু দরকারি জিনিসগুলোতেই থাকে। হ্যাঁ, এখন যদি একটু ভিন্নভাবে চিন্তা করা যায়, আমাদের মাথার ভেতরে থাকা মস্তিষ্ক ঠিক একই রকম একটা অত্যাধুনিক আর অত্যন্ত জটিল স্প্যাম ফিল্টার নিয়ে কাজ করছে। চমৎকার একটা তুলনা। পার্থক্য হল এটি কোনো ডিজিটাল ইমেল ছাকছে না, বরং চারপাশের আস্ত বাস্তবতাকে প্রতিনিয়ত ছেকে ফেলছে। আর এই ছাকনির কারণে পপ কালচারে বছরের পর বছর ধরে একটা ধারণা খুব জনপ্রিয় হয়েছে। ওই যে শুধু গভীরভাবে চিন্তা করেই নিজের বাস্তবতাকে বদলে ফেলা যায়। ঠিক ধরেছেন, যাকে অনেকে ম্যানিফেস্টেশন বা ল অব অ্যাট্রাকশন বলে থাকেন। এই ধারণাগুলো সাধারণত বেশ জাদুকরী বা আধ্যাত্মিক মোড়কে বিক্রি হয়। হ্যাঁ, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা অনেকেই এড়িয়ে যান। একদম। আর এখানেই ডক্টর জেমস ডটির লেখা মাইন্ড ম্যাজিক, দ্য প্র্যাকটিক্যাল সায়েন্স অব ম্যানিফেস্টিং অ্যান্ড হাউ ইট ক্যান চেঞ্জ ইয়োর লাইফ, এই জাদুকরী মোড়কটিকে সম্পূর্ণ চ্যালেঞ্জ করে। কারণ তিনি নিজে একজন স্বনামধন্য নিউরোসার্জন। ঠিক। তার গবেষণার মূল বিষয়ই হল এই তথাকথিত ম্যানিফেস্টেশনের পেছনে কোনো মহাজাগতিক রহস্য নেই, বরং এর পুরোটাই স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সের নিরেট বাস্তব। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। আসলে বিষয়টা ভাঙতে গেলে প্রথমেই ওই মহাজাগতিক রহস্যের পর্দাটা সরাতে হবে। ম্যানিফেস্টেশন শব্দটা শুনলেই সাধারণত এমন একটা ছবি মাথায় আসে, কেউ একজন চোখ বন্ধ করে বসে আছে, মহাবিশ্বের কাছে খুব করে একটা গাড়ি বা বাড়ি চাইছে। আর মহাবিশ্ব যেন কোনো এক জাদুর কাঠির ছোঁয়ায় সেটা তার জীবনে হাজির করে দিচ্ছে। হ্যাঁ, ঠিক এরকম একটা অবাস্তব ধারণা। কিন্তু ডক্টর ডটি নিউরোসার্জন হওয়ার সুবাদে এই পুরো ধারণাটিকে স্নায়ুবিজ্ঞানের লেন্স দিয়ে বিশ্লেষণ করেছেন। মানে বিজ্ঞানসম্মতভাবে। একদম। তার মতে এটি মহাবিশ্বের কোনো অলৌকিক ডেলিভারি সিস্টেম নয়, বরং এটি মানুষের মস্তিষ্কের একটা অত্যন্ত সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, মানে যাকে আমরা কগনিটিভ প্রসেস বলি। ও আচ্ছা। মানুষ যখন অবচেতন মনের উদ্দেশ্যগুলোকে সচেতন কাজের সাথে বিজ্ঞানসম্মতভাবে যুক্ত করতে পারে, তখনই মূলত তার চারপাশের বাস্তবতা ভিন্নভাবে ধরা দিতে শুরু করে। এই সচেতন এবং অবচেতন মনের সংযোগের জায়গাটিতে বইটিতে স্যালিয়েন্স নেটওয়ার্ক নামক মস্তিষ্কের একটি বিশেষ কাঠামোর কথা বলা হয়েছে। হ্যাঁ, স্যালিয়েন্স নেটওয়ার্ক এটা মস্তিষ্কের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের মাত্রাটা যদি একটু খেয়াল করা যায়, মানুষের ইন্দ্রিয়গুলো প্রতি সেকেন্ডে প্রায় 1,10,00,000 বিট ডেটা বা তথ্য গ্রহণ করে। 1,10,00,000 সংখ্যাটা একবার ভাবুন। হ্যাঁ, চারপাশের শব্দ, আলো, গন্ধ, তাপমাত্রার পরিবর্তন, মানুষের গলার স্বর সবকিছুই এই বিশাল ডেটার অংশ। কিন্তু মজার ব্যাপার হলো, মানুষের সচেতন মন প্রতি সেকেন্ডে মাত্র 40 থেকে 50 বিট ডেটা প্রসেস করতে পারে। উফ, এত বিশাল ডেটার সমুদ্র থেকে মাত্র 50 বিট! এই বেছে নেওয়ার কাজটা তো আর এমনি এমনি হতে পারে না। একদমই না। যদি মানব মস্তিষ্ক প্রতি সেকেন্ডের ওই কোটি কোটি ডেটা একসাথে প্রসেস করতে যেত, তবে পুরো নার্ভাস সিস্টেম মুহূর্তের মধ্যে ক্র্যাশ করত। মানে একটা সাধারণ কম্পিউটারে একসাথে হাজারটা ভারী সফটওয়্যার খুলে দিলে যেমন হ্যাং হয়ে যায়, সেই রকম। ঠিক সেরকমই। আর এই ওভারলোড থেকে বাঁচাতেই ওই স্যালিয়েন্স নেটওয়ার্ক কাজ করে। এটি হলো মস্তিষ্কের সেই বায়োলজিক্যাল স্প্যাম ফিল্টার। আচ্ছা, তার মানে এই নেটওয়ার্কই সিদ্ধান্ত নেয়? হ্যাঁ, এটি প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে কোন তথ্যটি মানুষের বেঁচে থাকার জন্য বা বর্তমান অবস্থার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে সচেতন মনে প্রবেশ করতে দেওয়া হবে, আর কোনটাকে পুরোপুরি ব্লক করে দেওয়া হবে। মানে এটি মূলত মনোযোগের ট্রাফিক পুলিশের মতো কাজ করছে। একদম ঠিক বলেছেন, মনোযোগের ট্রাফিক পুলিশ। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় বিপত্তিটা দেখা যায়, তাই না? এই ফিল্টার বা ছাঁকনিটি বেশিরভাগ ক্ষেত্রে মানুষের বর্তমান বা ভবিষ্যৎ লক্ষ্যের উপর ভিত্তি করে কাজ করে না। এটা একটা বড় সমস্যা। বরং এটি অতীতের মানসিক আঘাত বা ট্রমা, পুরনো ভয় এবং দীর্ঘদিনের সামাজিক বা পারিপার্শ্বিক চাপের দ্বারা আগে থেকেই বেশ শক্তভাবে প্রোগ্রাম করা থাকে। ঠিক। তার মানে কি দাঁড়ায়?
মানুষের চোখের সামনে হয়তো আক্ষরিক অর্থেই দারুণ সব সুযোগ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মস্তিষ্ক সেগুলোকে অপ্রয়োজনীয় বা বিপজ্জনক ভেবে আগে থেকেই ব্লক করে দিচ্ছে। হ্যাঁ, এবং এই ব্লক করে দেওয়ার মেকানিজমটা খুবই শক্তিশালী। এটি বুঝতে গেলে মানুষের মস্তিষ্কের প্যাটার্ন রেকগনিশন বুঝতে হবে। প্যাটার্ন রেকগনিশন বিষয়টা কেমন? ধরুন কারো অতীতে এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেখানে তাকে বারবার ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে, বা তাকে বোঝানো হয়েছে যে সে সফল হওয়ার যোগ্য নয়। সমাজে এমনটা তো অহরহই ঘটে। ঠিক, তখন তার মস্তিষ্কে স্যালিয়েন্স নেটওয়ার্ক ওই নেতিবাচক আবেগগুলোকে বিপদ হিসেবে ট্যাগ করে রাখে। ও, মানে একটা রেড ফ্ল্যাগ দিয়ে রাখে। একদম তাই। ফলে পরবর্তীতে যদি সফল হওয়ার কোনো সুস্পষ্ট এবং চমৎকার সুযোগও সামনে আসে, মস্তিষ্ক সেই সুযোগটাকে ইতিবাচক কিছু হিসেবে দেখবে না। সে কি তাহলে সেটাকে ফিল্টার আউট করে দেবে? হ্যাঁ, কারণ অবচেতন মন বিশ্বাস করে যে ওই পথে গেলে আবারও অতীতের সেই মানসিক যন্ত্রণার পুনরাবৃত্তি ঘটবে। মানুষ আক্ষরিক অর্থেই সুযোগগুলোকে দেখতে পায় না। ঠিক যেমন আমরা ইনবক্সের স্প্যাম ফোল্ডারে যাওয়া ইমেলগুলো কখনো দেখি না। চমৎকার উদাহরণ। ব্যাপারটা ঠিক এমনই। মানুষের নিজের মস্তিষ্কই যখন তার বিরুদ্ধে এভাবে কাজ করে, তখন পরিস্থিতিটা বেশ জটিল মনে হয়। জটিল তো বটেই, তবে ডক্টর ডিটি একটা আশার কথাও শুনিয়েছেন। অতীতের এই প্রোগ্রামিং থেকে মস্তিষ্ককে বের করে আনার উপায় হিসেবে তিনি নিউরোপ্লাস্টিসিটির উপর জোর দিয়েছেন, তাই তো? এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল মস্তিষ্ক কোনো পাথরে খোদাই করা অপরিবর্তনশীল বস্তু নয়। মানে এটাকে পরিবর্তন করা যায়? অবশ্যই। নিউরোপ্লাস্টিসিটি মানে হল মস্তিষ্কের নিজস্ব গঠন এবং স্নায়বিক পথগুলোকে নতুন অভিজ্ঞতার ভিত্তিতে বদলে ফেলার শারীরিক ক্ষমতা। আচ্ছা। যখন নির্দিষ্ট কিছু ভিজুয়ালাইজেশন এবং মাইন্ডফুলনেস কৌশল ব্যবহার করা হয়, তখন স্যালিয়েন্স নেটওয়ার্ককে নতুন করে নির্দেশ দেওয়া সম্ভব হয়। এটা কিভাবে কাজ করে আসলে? স্নায়ুবিজ্ঞানে একটা কথা খুব প্রচলিত আছে, নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়ার টুগেদার। মানে যে নিউরনগুলো একসাথে কাজ করে তারা একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক তাই। অর্থাৎ মানুষ যখন বারবার একটি নির্দিষ্ট লক্ষ্যের কথা সুস্পষ্টভাবে চিন্তা করে, তখন মস্তিষ্কের সংশ্লিষ্ট নিউরনগুলো একসাথে সক্রিয় হয় এবং তাদের মধ্যে শারীরিক সংযোগ অত্যন্ত দৃঢ় হতে থাকে। বুঝতে পারছি। এই নতুন সংযোগ তৈরি হওয়ার পর স্যালিয়েন্স নেটওয়ার্ক তখন ওই লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ মানুষ, পরিস্থিতি ও সুযোগগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করতে শুরু করে। এই পুরো রিপ্রোগ্রামিংয়ের জন্য ডক্টর ডিওটি 4টি মূল স্তম্ভ বা পিলারের একটা ফ্রেমওয়ার্ক দিয়েছেন বইটিতে। হ্যাঁ, 4টি অত্যন্ত বিজ্ঞানসম্মত ধাপ। এর মধ্যে প্রথম স্তম্ভটি হল শিথিলতা বা রিল্যাক্সেশন। তিনি বলছেন মস্তিষ্ককে নতুন নির্দেশ দেওয়ার আগে শরীরকে ফাইট অর ফ্লাইট অবস্থা থেকে বের করে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট অবস্থায় নিয়ে আসাটা বাধ্যতামূলক। স্নায়ুবিজ্ঞানের ভাষায় বলতে গেলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রভাব কমিয়ে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, লক্ষ্যের দিকে ছুটে চলার সাথে শরীরকে শান্ত বা শিথিল করার এই শারীরবৃত্তীয় সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কটা পুরোপুরি মস্তিষ্কের রক্ত সঞ্চালন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সাথে যুক্ত। আচ্ছা। মানুষ যখন মানসিক চাপের মধ্যে থাকে, তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা ওই ফাইট অর ফ্লাইট মোড চালু থাকে। তখন তো হার্টবিট বেড়ে যায়, তাই না? হ্যাঁ, এই অবস্থায় মস্তিষ্কের অ্যামিগডালা বা ভয়ের কেন্দ্রটি অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে, আর রক্ত সঞ্চালন মস্তিষ্কের যৌক্তিক চিন্তার কেন্দ্র অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে সরে গিয়ে সোজা পেশিগুলোর দিকে চলে যায়, যাতে মানুষ বিপদ থেকে দ্রুত পালাতে পারে। একদম। এই অবস্থায় মস্তিষ্কে শুধু তাৎক্ষণিক বেঁচে থাকার কথা ভাবে। প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকমতো কাজ না করায় দীর্ঘমেয়াদী বা সৃজনশীল কোনো সিদ্ধান্ত নেওয়া তখন শারীরবৃত্তীয়ভাবেই অসম্ভব হয়ে পড়ে। তার মানে শরীর শান্ত না থাকলে আমরা ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। ঠিক। তাই স্যালিয়েন্স নেটওয়ার্ককে নতুন কোনো লক্ষ্যের জন্য প্রোগ্রাম করতে হলে সবার আগে ভেগাস নার্ভকে উদ্দীপ্ত করার মাধ্যমে শরীরকে শান্ত করতে হয়। ও, ভেগাস নার্ভ। হ্যাঁ, এতে মস্তিষ্ক সিগন্যাল পায় যে কোনো বিপদ নেই এবং প্রিফ্রন্টাল কর্টেক্স পুনরায় তার পূর্ণ কার্যক্ষমতা ফিরে পায়। বিষয়টা অনেকটা এমন যে পেছনে বাঘ তাড়া করলে বসে বসে আগামী 5 বছরের ক্যারিয়ার পরিকল্পনা করা যায় না। হ্যাঁ, ঠিক তাই। একেবারে উপযুক্ত উপমা। শরীর যখন শান্ত হয় এবং যৌক্তিক মস্তিষ্ক কাজ করতে শুরু করে, তখন আসে দ্বিতীয় স্তম্ভ, অভিপ্রায় বা ইন্টেনশন। বইটিতে খুব জোরালোভাবে বলা হয়েছে যে শুধু ইচ্ছা বা উইশের মধ্যে আটকে থাকলে চলবে না। হ্যাঁ, উইশ থেকে ইন্টেনশনে যেতে হবে।
কিন্তু ইচ্ছা আর অভিপ্রায়ের মধ্যে তো শব্দগত পার্থক্যের বাইরেও একটা বড় মনস্তাত্ত্বিক তফাৎ থাকা উচিত। অবশ্যই আছে। ধরুন, কেউ একজন আর্থিকভাবে সফল হতে চায় আর কেউ আর্থিকভাবে সফল হওয়ার অভিপ্রায় রাখে। দুটো শুনতে তো প্রায় একই রকম মনে হয়, কিন্তু মস্তিষ্কের ভেতরে এদের প্রতিক্রিয়া নিশ্চিতভাবেই আলাদা। মস্তিষ্কের ভেতরে এদের প্রতিক্রিয়া শুধু আলাদা নয়, বলতে গেলে সম্পূর্ণ বিপরীতমুখী। একটু বুঝিয়ে বলবেন? ইচ্ছা বা উইশ হল মূলত মস্তিষ্কের একটা প্যাসিভ বা নিষ্ক্রিয় অবস্থা। এটি অনেকটা দিবা স্বপ্ন দেখার মতো, যেখানে কল্পনার সাথে কোনো বাস্তব কর্মপরিকল্পনার সংযোগ থাকে না, তাই তো? ঠিক। এ অবস্থায় স্যালিয়েন্স নেটওয়ার্ক কোনো নতুন সিগন্যাল পায় না, কিন্তু অভিপ্রায় বা ইন্টেনশন হলো একটা ফোকাসড কমিটমেন্ট। আচ্ছা। যখন একটা সুনির্দিষ্ট অভিপ্রায় সেট করা হয়, তখন মস্তিষ্কে কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক অসামঞ্জস্য তৈরি হয়। মানে বর্তমান অবস্থা আর লক্ষ্যের মধ্যে একটা দ্বন্দ্ব। হ্যাঁ, মস্তিষ্ক তখন বর্তমান অবস্থা এবং ওই কাঙ্ক্ষিত অভিপ্রায়ের মধ্যবর্তী শূন্যস্থানটুকু পূরণ করার জন্য রীতিমতো অস্থির হয়ে ওঠে। ও, দারুণ! এর ফলে স্যালিয়েন্স নেটওয়ার্ক অত্যন্ত সক্রিয়ভাবে চারপাশের পরিবেশে এমন সব সংকেত বা সুযোগ খুঁজতে শুরু করে যা ওই অভিপ্রায় পূরণে সহায়তা করবে। মানে অভিপ্রায় মূলত মস্তিষ্ককে একটা সুস্পষ্ট জিপিএস কোঅর্ডিনেট বা গন্তব্যের ঠিকানা প্রদান করে। একদম জিপিএসের মতোই কাজ করে। এই গন্তব্য নির্ধারণ করা পর্যন্ত বিষয়টা খুব লজিক্যাল বা যৌক্তিক মনে হয়, কিন্তু এরপর ডক্টর ডটির ফ্রেমওয়ার্কটি এমন একটা দিকে মোড় নেয় যা প্রচলিত ধারণার সাথে খুব একটা মেলে না। হ্যাঁ, বইয়ের সবচেয়ে ব্যতিক্রমী অংশ এটাই। এখান থেকেই বিষয়টি আসলে দারুণ চমকপ্রদ হয়ে ওঠে, কারণ তৃতীয় স্তম্ভ হিসেবে তিনি নিয়ে এসেছেন সমবেদনা বা কম্প্যাশনকে। এটা অনেকেই আশা করেন না এই ধরনের বিষয়। একদমই না। তার মতে কোনো লক্ষ্য অর্জনের মূলে যদি শুধু ব্যক্তিগত অহংকার, লোভ বা পুরোপুরি স্বার্থপরতা থাকে, তবে সেই লক্ষ্য অর্জন দীর্ঘস্থায়ী হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কিন্তু লক্ষ্য যখন পরার্থপরতার সাথে, অর্থাৎ অন্যদের মঙ্গলের সাথে যুক্ত থাকে, তখন মানুষের ফোকাস এবং স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স বহুগুণ বেড়ে যায়। হ্যাঁ, বিজ্ঞানও তাই বলে। এখন আমার প্রশ্ন হল, মানুষের মস্তিষ্ক বা ভেতরের নিউরোকেমিক্যালগুলোর কেন এটা নিয়ে মাথা ব্যথা থাকবে যে একটা নির্দিষ্ট লক্ষ্য স্বার্থপর নাকি পরার্থপর? মস্তিষ্কের কোষে তো আর নৈতিকতার কোনো বোধ নেই। মস্তিষ্কের নিজস্ব কোনো নৈতিকতা নেই, এটা একেবারে সত্য। কিন্তু মস্তিষ্কের একটা দীর্ঘ বিবর্তনমূলক ইতিহাস আছে। বিবর্তন? হ্যাঁ, মানুষের বিবর্তনের দিকে তাকালে দেখা যায় মানুষ একটি অত্যন্ত সামাজিক প্রাণী হিসেবে টিকে আছে। প্রাগৈতিহাসিক যুগে একা কোনো মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না। মানে দলবদ্ধভাবে থাকলেই কেবল বেঁচে থাকার সম্ভাবনা বাড়ত। ঠিক। তাই বিবর্তনের প্রক্রিয়ায় মানুষের মস্তিষ্ক এমনভাবে গঠিত হয়েছে যা সামাজিক বন্ধন এবং অন্যের মঙ্গলকে নিজের বেঁচে থাকার হাতিয়ার হিসেবে ধরে নেয়। ও আচ্ছা, বুঝতে পারছি। যখন কোনো লক্ষ্য অন্যের মঙ্গলের সাথে যুক্ত থাকে, অর্থাৎ যখন সমবেদনা জায়গা থেকে কিছু করা হয়, তখন মস্তিষ্কে অক্সিটোসিন এবং ডোপামিনের একটি বিশেষ সংমিশ্রণ খরিত হয়। অক্সিটসিন, যা সামাজিক বন্ধন তৈরিতে সাহায্য করে, আর ডোপামিন হল মস্তিষ্কের রিওয়ার্ড বা পুরস্কার ব্যবস্থার মূল রাসায়নিক। ঠিক। যখন মানুষ শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ বা লোভের বশবর্তী হয়ে কাজ করে, তখন হয়তো ডোপামিনের একটা দ্রুত স্পাইক বা ক্ষরণ হয়। কিন্তু সেটা তো খুব দ্রুতই নেমে যায়, তাই না? একদম। ফলে মানুষ খুব দ্রুত উৎসাহ হারিয়ে ফেলে বা প্রথম বাধাতেই ক্লান্ত হয়ে পড়ে। তো থাকে তখন অক্সিটোসিন সেই ডোপামিনের ক্ষরণকে অনেক বেশি স্থিতিশীল এবং দীর্ঘস্থায়ী করে। বাপরে! স্নায়ুতন্ত্রের এই নির্দিষ্ট রাসায়নিক অবস্থাই মানুষকে দীর্ঘমেয়াদী রেজিলিয়েন্স দেয়। এটি মানুষকে বারবার ব্যর্থ হওয়ার পরও আবার উঠে দাঁড়ানোর মানসিক জ্বালানি যোগায়। মানে এটা কোনো নৈতিক উপদেশ নয়, এটা পুরোপুরি মানুষের বায়োলজিক্যাল সার্ভাইভাল মেকানিজম বা টিকে থাকার জৈবিক কৌশল। একদম তাই, এটা পিওর বায়োলজি। অন্যের কথা ভাবলে মস্তিষ্ক নিজেই নিজের ভেতরে এমন এক রাসায়নিক জ্বালানি তৈরি করে যা লক্ষ্য অর্জনের কঠিন পথটিকে সহজ করে দেয়। এটা মানবদেহের একটা অদ্ভুত মেকানিজম। অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? অবিশ্বাস্য। এরপরই আসে চতুর্থ এবং শেষ স্তম্ভ, মানসিক ভারসাম্য বা ইকুয়ানিমিটি। হ্যাঁ, এই ধাপটাও সমান গুরুত্বপূর্ণ। পর নির্দিষ্ট কোনো ফলাফলের সাথে মানসিকভাবে আটকে থাকা বা আসক্ত হওয়া যাবে না। যেটাকে ইংরেজিতে ক্লিঙ্গিং বলে।
ঠিক, কারণ এই ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি মূলত উদ্বেগ এবং মানসিক বাধার সৃষ্টি করে, যা পুরো প্রক্রিয়াটিকে নষ্ট করে দেয়। এই নির্দিষ্ট ফলাফলের প্রতি আসক্ত না হওয়ার বিষয়টি স্নায়ুবিজ্ঞানের দিক থেকে অত্যন্ত জরুরি। কেন বলুন তো? কারণ যখন কোনো নির্দিষ্ট প্রত্যাশা ঠিকঠাক মতো পূরণ হয় না, তখন মস্তিষ্ক সেটিকে একটা থ্রেট বা হুমকি হিসেবে বিবেচনা করে। আর মস্তিষ্ক হুমকি অনুভব করলেই আবার সেই অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে। ঠিক ধরেছেন, এবং রক্তে কর্টিসল নামক স্ট্রেস হরমোন ছড়িয়ে পড়ে। শরীর পুনরায় সেই ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। তার মানে স্যালিয়েন্স নেটওয়ার্ক তার নতুন প্রোগ্রামিং হারিয়ে ফেলে। একদম। সে আবার তার পুরনো ভয়ের ফিল্টারে ফিরে যায়। মানসিক ভারসাম্য বজায় রাখা মানে হল বর্তমানের কাজটিতে সম্পূর্ণ মনোযোগ দেওয়া, কিন্তু ভবিষ্যৎ ফলাফলের অনিশ্চয়তাকে মেনে নেওয়া। মানে ফলাফলের চিন্তা করে বর্তমানকে নষ্ট না করা। হ্যাঁ, এই মানসিক স্থিতিশীলতা মস্তিষ্ককে শান্ত রাখে, ফলে মূল পরিকল্পনা ব্যর্থ হলেও নতুন কোনো বিকল্প পথ সামনে এলে মস্তিষ্ক সেটাকে সহজেই শনাক্ত করতে পারে। এই 4টে স্তম্ভের বিস্তৃত বিশ্লেষণ থেকে একটা বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বেরিয়ে আসে। সেটা কি? পপ কালচারের প্রচলিত ম্যানিফেস্টেশন বা দ্য সিক্রেটের মতো বইগুলোতে যা শেখানো হয়, তার সাথে ডক্টর ডাটির এই স্নায়বিক ফ্রেমওয়ার্কের আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। হ্যাঁ, আকাশ পাতাল তফাৎ। প্রচলিত ধারায় বারবার বলা হয় মহাবিশ্বের কম্পন বা ফ্রিকোয়েন্সির সাথে নিজের চিন্তাকে মেলাতে, যা মূলত কোনো বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে নেই। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখা যাবে প্রচলিত ধারণাটি মানুষকে মূলত একটা নিষ্ক্রিয় অবস্থার দিকে ঠেলে দেয়। মানে শুধু বসে বসে চিন্তা করা। ঠিক। সেখানে মনে করা হয় শুধু ইতিবাচক চিন্তা করলেই মহাবিশ্ব সবকিছু সমাধান করে দেবে। যা বাস্তবে কখনোই হয় না। কিন্তু ডার্ডোটির মাইন্ড ম্যাজিক হল সম্পূর্ণভাবে কগনিটিভ অ্যালাইনমেন্ট বা মানসিক সমন্বয়। এটি মস্তিষ্কের সিন্যাপটিক প্রুনিংয়ের সাথে সম্পর্কিত। সিন্যাপটিক প্রুনিং? হ্যাঁ, মানুষের মস্তিষ্ক অব্যবহৃত নিউরাল সংযোগগুলোকে ছেঁটে ফেলে এবং বারবার ব্যবহৃত সংযোগগুলোকে আরও শক্তিশালী করে। এটি একটি অত্যন্ত সক্রিয় এবং প্রোঅ্যাক্টিভ প্রক্রিয়া। হ্যাঁ। আচ্ছা, এখানে মহাবিশ্বের কাছে কিছু চাওয়া হচ্ছে না, বরং নিজের মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষিত করা হচ্ছে যাতে সে পরিবেশ থেকে সঠিক তথ্য ও সুযোগগুলো দ্রুত খুঁজে নিতে পারে। প্রচলিত ধারণার সাথে এই বৈজ্ঞানিক পদ্ধতির পার্থক্যটা হলো, প্রচলিত ধারণা মনে করে সোফায় বসে নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করলেই কাঙ্ক্ষিত জিনিসটি নিজে থেকেই ভুরগড়ায় এসে পৌঁছাবে, যেন আমি এমন কোনো পার্সেলের জন্য অপেক্ষা করছি যার অর্ডার আমি আদৌ দিইনি। হা হা, খুব সুন্দর বলেছেন। অন্যদিকে স্নায়ুবিজ্ঞানের এই প্রক্রিয়াটি হল নিজের পারিপার্শ্বিক অবস্থাকে অত্যন্ত তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করা, মস্তিষ্ককে এমনভাবে টিউন করা যাতে সুযোগ যখন সত্যিই চোখের সামনে আসে, তখন অতীতের কোনো ভয় সেটাকে স্প্যাম ফোল্ডারে ফেলে না দেয়। এটি মূলত নিজের ভেতরের জগৎকে পরিবর্তন করে বাইরের জগতের সাথে মিথস্ক্রিয়া করার ধরনটিকে সম্পূর্ণ পাল্টে ফেলা। একদম। নিজের মানসিক ছাঁকনিটিকে নতুন করে পরিষ্কার এবং আপগ্রেড করা, যাতে বাস্তবতার কোনো গুরুত্বপূর্ণ অংশই আর দৃষ্টির আড়ালে না থাকে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কী দাঁড়ায়? এর আসল অর্থ বেশ গভীর। এই পুরো আলোচনা এবং ডক্টর জেমস ডটির গবেষণার মূল নির্যাস হল তথাকথিত ম্যানিফেস্টেশন জাদুগুরি কোনো শর্টকাট নয়। মোটেই না। এর আসল নাম হল নিউরোপ্লাস্টিসিটি এবং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের সঠিক ব্যবহার। হ্যাঁ, শরীরকে শান্ত করার মাধ্যমে, স্নায়ুতন্ত্রকে প্রস্তুত করা, সুনির্দিষ্ট অভিপ্রায়ের মাধ্যমে মস্তিষ্কের সেলিয়েন্স নেটওয়ার্ককে গন্তব্যে নির্দেশ দেওয়া, আর সমবেদনার মাধ্যমে সেই পথে টিকে থাকার জন্য প্রয়োজনীয় ডোপামিন ও অক্সিটোসিনের সরবরাহ নিশ্চিত করা। ঠিক, এবং সবশেষে ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে মানসিক ভারসাম্য বজায় রাখার মাধ্যমে স্ট্রেস হরমোনকে দূরে রাখা। এভাবেই কাজটা করতে হবে। এভাবেই একটি পুরনো ভয়তাড়িত মস্তিষ্ককে নতুন করে সাজানো যায়, যা শেষ পর্যন্ত আমাদের পারিপার্শ্বিক বাস্তবতাকে মৌলিকভাবে পরিবর্তন করে দেয়। এই আলোচনা শেষে যারা শুনছেন তাদের জন্য একটা গভীর ভাবনার বিষয় কিন্তু থেকে যায়। কি সেটা?
স্নায়ুবিজ্ঞান পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে অতীতের মানসিক আঘাত এবং সমাজের নানা নেতিবাচক ধারণা কিভাবে আমাদের মস্তিষ্কের সেলিয়েন্স নেটওয়ার্কে বছরের পর বছর ধরে একটা নির্দিষ্ট প্যাটার্নে প্রোগ্রাম করে রাখে। এটা তো আমরা জানলাম। একবার শান্ত হয়ে শুধু এই কথাটি ভেবে দেখা প্রয়োজন, দৈনন্দিন জীবনে আরও কত চমৎকার সুযোগ, কত অসাধারণ সম্ভাবনা বা কত নতুন পথ প্রতিদিন চোখের সামনে থেকেই নীরবে ফিল্টার হয়ে হারিয়ে যাচ্ছে। বাপরে। শুধু এই কারণে যে একটি ভুলভাবে প্রোগ্রাম করা মস্তিষ্ক অবচেতনভাবে ধরে নিয়েছে সেই চমৎকার বিষয়গুলো দেখার বা পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নেই। উফ, এই অদেখা সুযোগগুলোর কথা চিন্তা করলে সত্যি অবাক হতে হয়। চোখের সামনের বাস্তবতাকে নতুন করে চিনে নেওয়ার এই স্নায়বিক পদ্ধতিটি নিঃসন্দেহে নতুনভাবে চিন্তার দুয়ার খুলে দেয়। হ্যাঁ, দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। আজ এ পর্যন্তই। এতক্ষণ এই গভীর আলোচনায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আর চারপাশের পৃথিবীটাকে মস্তিষ্কের কোনো ছাঁকুনি দিয়ে দেখছেন সেদিকে একটু নজর রাখবেন।